আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। পড়াশোনার চিন্তা এবার একটু কমিয়ে করো, তাহলেই শরীর ঠিক থাকবে। তারাবি নামাজ শেষে সরফরাজ, আরাফাত আর আরিফ হাসান একসাথে বাসায় ঢুকলেন। অর্নিলা বেলের শরবত করে রেখেছিল। মাও নামাজ শেষে ঘর ছেড়ে বের হলেন। বসার ঘরে সবাই একসাথে দেখে তার ভীষণ আনন্দ হচ্ছে। দুদিন বাদে শ্রেয়মী, রুদমিলা, ফরহাদ সকলে চলে আসবে। বাড়ি আরও জমজমাট হয়ে উঠবে। ভাবতেই খুশিতে তার চোখ দুটো ভরে উঠল। দ্রুত চোখ মুছে খাবারের কথা বললেন তিনি। সরফরাজের শরীর ম্যাজম্যাজ করছে। সে বলে উঠল, এখন আর খাবো না, ঘুমোবো, মাঝরাতে একবার উঠে খাবো। হাঁটা ধরল ঘরের দিকে। পেছন পেছন এসে হাজির হলো অর্নিলা। সরফরাজ তখন সবে গায়ের পাঞ্জাবি খুলে বিছানার উপর রাখল। অর্নিলা পাঞ্জাবি হাতে তুলে নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ফারাজ ভাইয়ের দিকে। ব্যাপারটা সে বুঝতে পেরেছে। সে এদিক ফিরল। দুজনের চোখাচোখিতে অর্নিলা মুখ টিপে হেসে উঠল। তার লজ্জামাখা হাসির মানে দাঁড় করাতে সময় লাগলো না সরফরাজের। ড্রয়ার থেকে একটা টি শার্ট নিয়ে অর্নিলার মাথা টোকা মেরে বলল, রোজার মাসে এসব আজে বাজে চিন্তা বাদ দে অনি। ও মা, আজে বাজে চিন্তা আবার কি ফরাজ ভাই? আমার হক আছে আপনার উপর। রোজার মাসে যেন একটু বেশি হক নিয়ে চিন্তা ভাবনা করছিস। অবশ্যই, তা তো করতেই হবে। আচ্ছা ফরাজ ভাই, আপনার আমাকে চুমু খেতে ইচ্ছে করে না? ছি ছি, রোজার দিনে এসব কি ধরনের কথাবার্তা? তো কি, রোজা তো দিনে ছিলাম, এখন তো রাত। রোজার মাসে আল্লাহর দরবারে দোয়া যাইতে হয় অনি, ওসব কর। স্বামীর খেদমত করলেও কিন্তু সওয়াব আছে ফরাজ ভাই। কথাখানি বলেই মুখ টিপে হাসল অর্নিলা। সরফরাজ গম্ভীর মুখে বলে উঠল, তোর মতো নির্লজ্জ মেয়ে আমি একটাও দেখিনি অনি। কত মুখ পাতলা মেয়ে তুই। এমন নিরামিষ বর পেলে সব মেয়েরাই নির্লজ্জ হয়ে যাবে। আচ্ছা আপনি কি একটু বলবেন? সে তো সেদিন একবার চুমু খেলেন, এরপর তো ধারে কাছেও ঠেকলেন না। সোজাসুজি বলুন, আমায় আপনার ভালো লাগে না? সরফরাজ শীতল দৃষ্টিতে চেয়ে থেকে বলে উঠল, তুই নিজেই ভেবে দেখ, একদিন আমি নিঃশ্বাস ফেলার সময়টুকু পেয়েছি কিনা। চলে গেল ওয়াশরুমে। অর্নিলা চুপ হয়ে ভাবতে লাগলো, সত্যি তাই। একদিনে ফারাজ ভাই তেমন একটা ঘরে থাকেনি। সেই সকালবেলা ঘর থেকে বের হওয়া লোকটা সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাড়ি ফিরত। তাকে দেখতেই তখন মায়া লাগত। গায়ের অ্যাপ্রন সহ ভিজে উঠত ঘামে। মেডিকেলে তার উপর কি ধকল যাচ্ছে সেটা সে বুঝতেই পারছে। এরপর তো রোজ রাতেই পড়ার টেবিলে বসে থাকত। ডাক্তার হওয়ার স্বপ্নটা তার ছেলেবেলা থেকেই। সেই স্বপ্নের পিছনে এখনও সে ছুটছে, অথচ টের পাচ্ছে না তার জন্য তো কেউ অপেক্ষা করছে। সেও তো তার মতোই ছোট থেকে তার পাত্তা পাবার চেষ্টা করত, তাও বললে কম হবে। সেদিন মাঝরাতে উঠেও ফারাজ ভাইকে হসপিটাল যেতে হয়েছে, ইমার্জেন্সি ছিল। তার জন্য অপেক্ষা করতে করতে কখন যে ভোরে চোখ লেগে গেল টের পায়নি অর্নিলা। অতপর যখন ঘুম ভাঙল তখন তার চক্ষু চড়ক গাছ। কলিং বেল বাজছে সেই কখন থেকে। কি গভীর ঘুমেই না ছিল সে। ফারাজ ভাইয়ের 19টা মিস কল, আধ ঘন্টার কম তো হবেই না। ছুটে এসে দরজা খুলল সে। চিন্তায় তার বুক ধুকপুক করছিল। ভেবেছিল এখনই একটা ধমক খাবে, কিন্তু যখন ফারাজ ভাই তার দিকে ফিরে মলিন হাসি হেসে বলে উঠল, ঘুমিয়েছিলি নাকি অনি? সে কখন মুখ ফুটে শব্দ করেনি, একটা কথাও বের হয়নি তার কণ্ঠ থেকে। শুধু ইচ্ছে করছিল কাঁদতে। আগে মনে হতো ফারাজ ভাই বুঝি কিছু থেকে কিছু হলেই রেগে যায়, কিন্তু না, সে কখনো রাখতে পারে না। এমন সহজ সরল একটা মানুষ আবার রেগে থাকে কি করে? এরপর রোজা, এতগুলো রোজা গেল। সে প্রতিদিন রোজা রেখে মেডিকেলে ছোটাছুটি করে এসেছে। মাঝে মাঝে তো মাঝ রাস্তায় মাগরিবের আজান দিয়ে দিত। কে জানে কিভাবে সামাল দিত। অনি বুঝে পারে না এই লোকটা এমন কেন। দরজা খোলার শব্দ। ফিরে তাকালো সে। সরফরাজ চেঞ্জ করে বের হয়েছে। পরনে বাদামি রঙের টি শার্ট আর ট্রাউজার। দেখে বড্ড ক্লান্ত লাগছে। এমনই বিছানা পেলে সে ঘুমিয়ে পড়বে। সত্যি সত্যি তাই হলো, সে ঘুমিয়ে পড়ল। অর্নিলা হেসে উঠল। যাক, এত বছর অপেক্ষা করতে পারলো, আর কিছুদিন সে অপেক্ষা করতে পারবে। এই নিরামিষ বরকে আমিষ বানিয়ে সে ছাড়বে। রাতে ঘুমানোর সময় সরফরাজের কপালে হাত রাখলো অর্নিলা। চুমু খেলো তার ললাটে। কপালে হাত বোলাতে লাগলো। ক্রমশই তার কোল যেন দখল করে ফেলেছিল ঘুমন্ত সরফরাজ। অর্নিলা মোটেও বাধা দেয়নি, আগলে নিয়েছিল তাকে। তাকে আগলে ধরে চোখ বুজে নিল সে। মাঝরাতে ঘুম ভাঙল সরফরাজের। নিজেকে অর্নিলার কোলের মাঝে দেখে মোটেও অবাক হয়নি সে। এমনটাই এর আগে বহুবার হয়েছে।
ঘুম থেকে জাগলে নিজেকে অর্নিলার কাছেই পায় সে। দুহাতে আগলে নেয় তাকে। ঘড়ির দিকে ফিরে তাকালো। 3টা বাজতে চলল। মা বুঝি এখনই উঠে যাবে। সারফরাজ উঠে নিল। আবারও ফিরে তাকালো অর্নিলার দিকে। ঘুমান্ত অর্নিলার ললাটে চুমু খেলো। হাতখানা রাখলো থিতনি। ল্যাম্পশেডের অল্প আলোতে অর্নিলার মুখশ্রী উজ্জ্বল হয়ে উঠছিল। সারফরাজ মায়ের জালে আটকে যাচ্ছিল ক্রমশ। হাতের আঙ্গুল দিয়ে অর্নিলার ওষ্ঠদোর ছুঁয়ে দেখল। অর্নিলার তখনকার কথাগুলো মনে পড়ল। আচমকা হেসে চুপসে গেল। সত্যিই তার আফসোস হচ্ছিল। অনেকদিন যাবৎ অনেকে সে সময় দিতে পারছে না, কিন্তু এভাবে আর কতদিন। অনি এখন তার বউ। তার সম্পর্কের জটিলতা ভেঙে এখন অনেকটা সহজ। এখনও পিছিয়ে থাকা কি ঠিক? চুমু খেলো ঘুমান্ত অর্নিলার ওষ্ঠদোরে। তার ঠোঁট দুটো নড়ে চড়ে উঠল। এ যেন বলছে, এত ছোট চুমু খেলেন ফারাজ ভাই? আর একটু খেলে আপনার কি বয়ে যেত? সারফরাজ হেসে উঠল। তার এমন কথাবার্তা শুনে সে না হেসে পারে না। উঠে গেল উজু করতে। এসে তাহাজ্জুদ নামাজ শেষে অনেকে ডাকতে লাগলো। এই মেয়ে উঠে না, উল্টো চাদরে মাথা ঢেকে হা হু করতে লাগলো। থাক, আর ডাকেনি সারফরাজ। আজ কম ধকল যায়নি। ঘর ছেড়ে বেরিয়ে গেল। রান্নাঘর থেকে টুকটাক শব্দ আসছে। মা উঠে গেছে। বাবা বসার চেয়ারে বসে আছেন। আরিফ হাসান ছেলেকে দেখতে পেয়ে কাছে ডাকলেন, শুধালেন, অনি ওঠেনি? না, ঘুমোচ্ছে। থাক, আর একটু পর উঠবে। মা রান্নাঘর থেকে বলে উঠলেন, সারফারাজ, চা খাবে? হ্যাঁ, খাবো। 2 কাপ চা নিয়ে মা এলেন। আরিফ হাসান আর সারফরাজ ছেলেকে নিয়ে বারান্দার দিকে গেলেন। বাতি জ্বালালেন। বেতের চেয়ারে বসে বললেন, বলো, কেমন আছো? অনির সাথে তোমার সম্পর্ক সহজ হলো আদৌ? সে রাতে যা করেছিল তার জন্য ক্ষমা চেয়েছো? সারফরাজ মাথা দুলিয়ে না করল। সত্যি সে এখনো ক্ষমা চাইতে পারেনি। তার ক্ষমা চাওয়া উচিত। আরিফ হাসান চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, বসো। সারফরাজ বসে পড়ল। দীর্ঘদিন পর বাপ ছেলে মুখোমুখি। 2-4টে কথাবার্তা হচ্ছিল তাদের মাঝে। খানিক বাদে মা এসে খেতে ডাকলেন। পিছন পিছন অর্নিলা হাজির। তার ঘুম পুরোপুরি এখনো ভাঙেনি। ইয়া বড় একটা হামি ছাড়ল সে। শ্রেয়মী, রুদমিলা আর ফরহাদ চলে এসেছে। সবাই রুদমিলাকে নিয়ে হাসি ঠাট্টা করছে। ঈদের পরেই তার বিয়ে। বিয়ের পরে সারফরাজ আর অর্নিলাকে শহরে যেতে বলেছে। ছেলে কি করে, নামধাম কি, এসব জিজ্ঞেস করতে করতে অর্নিলা ক্লান্ত হয়ে গেল। সারফরাজ দূরে বসে বলল, একটু থেমে বল অনি। রোজা রেখে কেউ এত কথা বলে? কিছুক্ষণ পর দেখবি হুটহাট করে পানি খেয়ে ফেলবি। ধীরে সুস্থে কথা বল। অর্নিলা মুখ ভেঙচি কাটল। সকলে হাসতে লাগলো। এই ভুল অর্নিলা প্রতি রোজায় করে। সবসময় তার এই কাণ্ড নিয়ে হাসি তামাশা হয়। ফরহাদ সোফার কোনায় বসে পড়ল। তাকে দেখে বেশ চিন্তিত লাগছে। শুধালো, কিছু হয়েছে? বস, বিরাট কাণ্ড ঘটেছে। কি? আমার গার্লফ্রেন্ডের বিয়ে ঠিক হয়েছে। গার্লফ্রেন্ডের বিয়ে মানে? তুই এর মধ্যেই নতুন জুটিয়ে ফেলেছিস? তার বিয়েও ঠিক হয়ে গেল? কি রে, তোর কি পুত্র রাশি নাকি? যেই মেয়েকে ভালো লাগে তার পেছনেই বর ছুটে বেড়ায়। ফরহাদ মুখ গম্ভীর করে বলল, প্রথমত পুত্র রাশি বলে কোনো রাশি নেই। আর আমি কি জানবো? যাকেই ভালো লাগে তার ফ্যামিলি উঠে পড়ে লাগে বিয়ের জন্য। তা ভালোই। চাচিকে বল। কোন মুখে বলি নাজিয়া বিয়ে? এখন বলা যায়। ওর বিয়ে ঠিক হওয়ার আগে বললেও হতো। শালার ভাগ্যটাই খারাপ। বুঝলাম, কিন্তু মেয়েটা কে? ওই না। সারফরাজ উঠে দাঁড়িয়ে বলল, নাজিয়া। হ্যাঁ, তুই জানলি কি করে? দুজন মুখোমুখি তাকালো। ফরহাদ সামনে তাকিয়ে দেখলো স্বয়ং নাজিয়া দাঁড়ানো। ও নাজিয়া তার দুঃসম্পর্কের বোন। ফরহাদ ওকেও ছাড়েনি। হতভম্ব হয়ে ফিরে তাকালো। ফরহাদ হেসে বলল, হ্যাঁ, চুপসে যাবি। আগের কথা কিছু বলবি না, হ্যাঁ? ও আমার বোন হয় ফরহাদ। তাতে কি, আপন তো না। মেয়েটা ভালো। অনেকদিন ধরেই পিছনে পড়েছিল, তাই পাত্তা দিলাম। তোর পেছনে নাজিয়া পড়েছিল, আর কিছু? তুমি আর কি বুঝবে আমার খেল? আমি যে কি তা তো জানো না। ক্যারেক্টারলেস। ছি, রোজা মাসে এসব বাজে কথা কেউ বলে নাকি? সারফরাজ আর চোখে তাকালো। ফিরল নাজিয়ার দিকে। বেচারি যেন ফরহাদকে দেখে শরমে মরে যায়। ফরহাদ সত্যি তাহলে মিথ্যে কিছু বলেনি। ও পাক্কা পেলে ভাই। আত্মীয় স্বজন আরও আসতে শুরু করেছে। অর্নিলা বড় ফুফু, ছোট ফুফু চলে এলো। তাদের ছেলে মেয়েও বটে। ছোট ফুফুর মেয়ে ইরা হুট করে অর্নিলার হাত টেনে আড়ালে চলে গেল। জিজ্ঞেস করলো, কি রে, কি শুনলাম এসব? তোরা সারফারাজের মধ্যে নাকি কিছুই হয় নাই?
ইরার কথা শুনে ভেবাচাকা খেয়ে গেল অর্নিলা। আমতা আমতা করে বলল, কে বললো এসব? এমন কিছু তো না। ইরা বুড়ো কুচকালো, না কুচিয়ে বলল, সত্যি তো, সারফারাজ তোকে সুখে রেখেছে। অবশ্যই, খারাপ কেন রাখবে? হ্যাঁ, শুনেছি আলাদা নাকি থাকছিস। তা অনেক দিন তো হলো, 6 মাস তো হতেই চললো, কোনো সুখবর নেই? অর্নিলা বুক কেঁপে উঠল। ইরা আপু কথাবার্তা কেমন ধারালো ঠেকছে তার কাছে। সে পাশ কাটিয়ে বলল, হবে, এত তাড়াহুড়োর কি আছে? কিছু নেই, 2 বছরের বেশি হয়ে গেল বিয়ের। এখন নয়তো কখন অনি? আমার ছোট ননদের বিয়ের আর 6 মাস যেতে না যেতেই সুখবর পেয়ে গেলাম। তোরটা কবে পাবো? অর্নিলা মুখ টিপে হেসে বলল, তোমার ননদ তো দেখে আপু অলরাউন্ডার। সবাই কি তার মতো নাকি? ঝাঁঝিয়ে উঠল ইরা। এসব কি কথা? তুই কি এখনো ছোট, কিছু বুঝিস না? এখন নয়তো কবে? যত তাড়াতাড়ি হবে ততই তো ভালো, তাই না? কি হবে গো আপু? মজা করিস না অনি, বাচ্চা হবে। বাচ্চার মা হবি কবে? ও এই কথা। এদিক ওদিক ফিরে তাকালো সে, খুঁজছে একজনকে। গেল কোথায়? খানিকক্ষণ বাদে চোখে পড়ল পাশে ফরহাদ ভাই দাঁড়িয়ে, তার পাশেই শ্রেয়মী। বিয়ের প্ল্যানিং চলছে। আশপাশ আর কাউকে না দেখে অর্নিলা চেঁচিয়ে উঠল, ফরাজ ভাই। সারফরাজ কথা বলছিল, থেমে পিছনে তাকালো। সাথে ফরহাদ আর শ্রেয়মীও চেয়ে রইল। ইরা আপু এখনো বুড়ুকুসকে ভাবছে। অর্নিলা চেঁচিয়ে উঠেই বলল, ইরা আপু জিজ্ঞেস করছে বাচ্চার বাবা কবে হবেন, আমায় বাচ্চার মা কবে বানাবেন। কথাটুকু বুঝতে একটু সময় লাগলো। বুঝতে পেরে তার কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। শ্রেয়মী কোনোভাবে মুখের হাসি থামিয়ে রাখার চেষ্টা করছে। ফরহাদ না পেরে জোরে জোরে হাসতে লাগলো। ইরা আপু শরমে মুখ লুকানোর জায়গা পাচ্ছেন না। অর্নিলা দাঁত বের করে হাসছে। ইরা আপু রেগে তার পিঠে 2-1 কিল ঘুষি মেরে বললেন, চুপ কর বেয়াদব মেয়ে, এসব কথা কেউ এভাবে জোরে চেঁচিয়ে বলে নাকি? আরে বাবা, মারছো কেন? ভুল কি বললাম? তুমিই তো জানতে চাইলে। এখন বাচ্চাকে আমি একা পয়দা করব? বাপকে তো লাগবে। ইরা আপু জিহ্বা কামড় দিলেন। ছি ছি, এসব কি কথা অনি? তোর মুখে বাজছে না এভাবে বলতে। চুপ কর, চুপ কর। অনেকে আর চুপ করার লোক ঠিক জায়গা মতো দিয়েছে। ভালোই লাগে তার ফারাজ ভাইকে চাপে ফেলে। ফিরে চেয়ে দেখলো সারফরাজ এদিকেই চেয়ে আছে। ভুরু নাচালো সে। ইরা আপু ইতস্তত বোধ করে সামনে ফিরল। সারফরাজের চোখাচোখি হতেই তিনি হেসে ফেললেন, বললেন, বাচ্চা মানুষ, ওর কথা ধরো না তুমি সারফারাজ। জানি আপু, তুমি বরং এই বাচ্চাকে বড় করো। বড় হলে তবেই না মা হতে পারবে। বাচ্চা কি পারবে আরেক বাচ্চাকে সামলাতে? শ্রেয়মী এবার হেসে উঠল। ফরহাদ পিঠ চাপড়ে পড়ল। সেইভাবে দিল, একদম 100-তে 100। ইরা আপু অর্নিলার কান ধরে বললেন, ঠিক বলেছ, ওকেই আগে বড় করতে হবে। আয় তুই আমার সাথে, এদিকে আয়। টেনে হেসটে নিয়ে যেতে লাগলো অর্নিলাকে। অনি মুখ ফিরে চেয়ে আছে সারফরাজের দিকে। সারফরাজ ডেকে উঠে বলল, ইরা আপু, তোমার বাচ্চা বোনকে বলে দিও বড় হতে। বড় হয়ে গেলে 2 দিন লাগবে না বাচ্চার মা হতে। ওর বড় হতেই বরং সময় লাগবে। আপনি আবারও আমার ঘাড়ে দোষ দিচ্ছেন। দেখি, ইরা আপু ছাড়ো, লাগছে আমার। কান ছাড়িয়ে এসে দাঁড়ালো সারফরাজের সামনে, বলে উঠল, কি জানি বলছিলেন? বলছিলাম তোমায় বড় হতে, তুমি এখনো বাচ্চাই আছো। কে বললো আপনাকে আমি বাচ্চা আছি? সারফরাজ ঝুঁকে গেল, কানের কাছে ফিসফিসিয়ে বলল, না হলে এসব কথা এসে বরের কাছে বলতে, চেঁচিয়ে না বোকামে। অর্নিলা হতভম্ব হয়ে গেল। ফারাজ ভাইয়ের এমন কণ্ঠস্বর তাকে থমকে দিল। চেয়ে দেখলো সারফরাজ ভাইয়ের মুখটা তার অনেক কাছে। ঢোক গিলল সে। সারফরাজ মুখ তুলে তাকালো। ফরহাদকে বলে উঠল, ঈদের পরই তো বিয়ে, চল, অনেক প্ল্যানিং আছে। এই বিয়ের পর আরেক প্ল্যান করব। অর্নিলা আচমকা বলে উঠল, কিসের প্ল্যান? সারফরাজ তার দিকে ফিরে হাসল। জবাব না দিয়ে চলে গেল। অথচ অর্নিলা অস্থির হয়ে উঠল। সেই হাসিতেই একটা জবাব দিল। কি ছিল সেই জবাব? মাঝরাতে সারফরাজ ঘরে এলো। কালই তো ঈদ, কাল বলেও লাভ নেই, মাঝরাত তো চলেই গেছে। তাদের বাড়ির ছাদে আজ আলোয় ঝলমল করছে, প্রতিবারই করে। চাঁদরাতে বাড়ির সবাই জাগে অনেক রাত অবধি। ছাদের কোণায় বসে মেয়েরা মেহেদি পড়ছে। রুদ্রমিল্লা মেহেদি পড়ছে না, সবাইকে পরিয়ে দিচ্ছে। সে মেহেদি
পড়তে যাচ্ছে অমনি সবাই বলে বেড়াচ্ছে। তুমি তো 2 দিন পর মেহেদি পরবে, বরের নাম লেখাবে, আজ বরং আমাদের মেহেদি পরিয়ে দাও। বেচারি সেই কখন থেকে বসে মেহেদি পড়াচ্ছে, সিরিয়াল কমছে না বরং বাড়ছে। নাজিয়া এক কোনায় বসে নিজ হাতে মেহেদি দিয়ে ফরহাদের নাম লিখে মিটিমিটি হাসছে। ফরহাদ বসে আছে ওই দূরে কোনায়। এত আত্মীয় স্বজনদের মধ্যেও তাদের চোখে চোখে কথা দেখে সারফরাজ শেহদাদ অবাক হয়ে গেল। ফরহাদের সাহস আছে বলতে হবে। ছাদের চারদিক খুঁজেও যখন অনেকে দেখতে পেল না, তখনই ঘরে এলো। একটু আগেও যেন তাকে ছাদেই দেখেছিল। ঘরে ঢুকতেই দেখলো অর্নিলা আয়নার সামনে দাঁড়িয়ে পাগলের মতো করছে। সেকেন্ডের জন্য সারফরাজ ঘাবড়ে গেল, অতঃপর ভালো করে দেখতে লাগলো। না, তার অনেক পাগল হয়ে যায়নি। ওই বারবার মাথা ঝাঁকিয়ে যাচ্ছে, মুখের সামনে চুলগুলো সরানোর বৃথা চেষ্টা, দুহাত মেহেদি দিয়ে রাঙানো। সে এগিয়ে এলো, আয়নার সামনে তার প্রতিবিম্ব দেখে পেছন ফিরল অনেক। ফারাজ ভাই ততক্ষণে আরো কাছে এগিয়ে এসেছে। অনেক থমকে গেল। এই নিয়ে দুবার তার এমন অনুভূতি তাকে জাগান দিচ্ছে তার ভালোবাসার। ফারাজ ভাইয়ের তার দিকে এগিয়ে আসার ব্যাপারটা, তাকে কাছ থেকে দেখার বিষয়টা, কিংবা তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকা তার হৃদয়ে তোলপাড় শুরু করে দিচ্ছে। অনিলা নিশ্চুপ হয়ে গেল। সারফরাজ বড় আদুরের স্বরে ডেকে উঠল। অনি। নিচু গলায় বলে উঠল সে। হাসল সে, হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিয়ে কানের লতিতে এগিয়ে গেল এক পা। পিছিয়ে এসে ড্রেসিং টেবিলে ঠেকলো অর্নিলার পিঠটা। একটা রাবার ব্যান্ড হাতে দিয়ে চুলগুলো মুঠোয় নিয়ে বেঁধে দিল সারফরাজ। অনেক বড় বড় চোখ করে দেখছে, তার জন্য বিশ্বাস হচ্ছে না তার বরের এত পরিবর্তন হুট করেই। বিষয়টা ভাবিয়ে তুলছে তাকে। সারফরাজ পিছিয়ে গেছে সেই কখন, অথচ তার কাছে থাকার রেশ এখনো ভুলতে পারেনি অনেক। তার মুগ্ধ দৃষ্টির প্রতিটা পলকে যেন তার ভালোবাসার জাগান দিচ্ছে। হঠাৎ তার ঘোর ভাঙে। সে জিজ্ঞেস করছে, মেহেদি দেয়া শেষ? অর্নিলা হেসে উঠল, বলল, এই তো দেখুন আপনার নাম। মেহেদির মাঝে সারফরাজের নামটা যেন জলজল করছে। সারফরাজ শেহদাদ। মৃদু হাসল সে, আবারও পিছিয়ে যাচ্ছে। অমনি অর্নিলা ফট করে বলে উঠল, তখন কিসের প্ল্যান করার কথা বললে ফারাজ ভাই? কখন? ওই যে তখন ফরহাদ ভাইয়াকে যে বললে। বড্ড উৎসুক সেই কণ্ঠ। সারফরাজ ক্ষীণক্ষণ চেয়ে থেকে কাছে এগিয়ে এলো আবারও। অর্নিলার কানের কাছে মুখটা নিয়ে ফিসফিসিয়ে বলল, ওই তোমাকে বাচ্চার মা বানানোর প্ল্যান? শিউরে উঠল অর্নিলা। হঠাৎ করে সারফরাজের প্রতিটা কথা, তার কথা বলার স্বর, সবকিছু তার শিউরে তুলছে। ভয়ঙ্করভাবে সম্মোহিত হয়ে যাচ্ছে সে। সম্মোহিত সেই কণ্ঠ। হঠাৎ দরজায় শব্দ হলো। আরাফাত ঘরের সামনে দাঁড়িয়ে বলল, বুড়ি আছিস? সারফরাজ সরে দাঁড়ালো তৎক্ষণাৎ। অর্নিলা যেন হাঁপ ছেড়ে বাঁচল। কোমল কণ্ঠে বলে উঠল, হ্যাঁ আছি। দেখতে দেখতে বিয়ের দিন চলে এসেছে। আগামীকালই তো বিয়ে। সবাই মহাব্যস্ত। পুরো পরিবার মিলে হাজির হয়েছে ফরহাদের বাসায়। তার বোনের বিয়ে। দায়িত্বদার কিছুও কম না। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে বইকে। গান বাজছে ধীরে ধীরে। মেহমান সবে আসতে শুরু করেছে। অনিলা হলুদ রঙের শাড়ি পরে বের হলো সবে। তার হাতে গাজরা। খুব শখ ফারাজ ভাই নিজ হাতে এই গাজরা তার খোপায় বাঁধবে। মনে মনে আর কত আশা। বিয়ে তো গতকালই শেষ হয়ে যাবে। এরপর সে তার কাছে আসবে। সেদিন নিজেই তো বলল। বিয়েটা শেষ হোক। লজ্জায় নাক কান লাল হয়ে উঠল অর্নিলা। ছি, এসব কি ভাবছে সে? মুখ টিপে হেসে এদিক ওদিক খুঁজে যাচ্ছে। কোথায় গেল সে? এদিক ওদিক খুঁজতে খুঁজতে ফরহাদের দেখা মিলল। তার কাছে নিশ্চয়ই তার হদিস মিলবে। জিজ্ঞেস করতেই দেখিয়ে দিল, ওই তো ওদিকে দেখলাম। অর্নিলা হেসে সেদিকেই পা বাড়ালো। কার সাথে ফোনে যেন কথা বলছে মনে হলো। একটু দূরে দাঁড়িয়েই ভাবছে। কথা শেষ হলে এগিয়ে যাবে। খানিকক্ষণ বাদে কথা বলা শেষ হলো। অর্নিলার উৎসুক চাহনি যেন সবটা বলে দিতে চায়, কিন্তু তার অস্থির মুখখানা দেখে চেপে গেল। শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে ফারাজ ভাই? সারফরাজ ঘন ঘন শ্বাস ফেলছে। এক নিঃশ্বাসে কতগুলো কথা বলল। সবগুলোই যেন অর্নিলার মাথার উপর দিয়ে গেল। শুধু দুটো কথা শুনল সে চলে যাবে। আজ রাতের মধ্যেই তাকে ঢাকায় ফিরতে হবে। ইমার্জেন্সি পেশেন্ট আছে, কাল অপারেশন। ডক্টর শরীফুল ইসলাম তাকে সেখানে থাকতেই বলেছে। যেভাবেই হোক তার থাকা চাই। রাতের শেষ ট্রেনে সারফরাজ চলে যাবে। এক বিন্দু সময় নষ্ট করেনি।
কখন যে তারা দুজন বাবাকে জানালো, কখন যে নিকুঞ্জ নিবাস ফিরল, কখন সারফরাজ চেঞ্জ করে ব্যাগ হাতে বেরিয়ে পড়ল, কিছুই মনে করতে পারছে না অনি। শুধু এতটুকু মনে পড়ে রেল স্টেশনে তার হাতে তখনও সেই গাছটা এতক্ষণ হাতের মুঠোয় থাকার কারণে এখন ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তার কান্না পাচ্ছে ভীষণ। ট্রেন ছেড়ে চলে গেছে আরো অনেক আগে। আরাফাত তার পাশে দাঁড়িয়ে ক্ষীণস্বরে বলল, মন খারাপ করিস না বুড়ি, ভাইয়ার কাজটাই তো এমন। অনেক বুঝলো, সামলে নিল নিজেকে। তাকে অনেক কিছু বুঝে নিতে হয় নিশ্চুপে, কারণ সে বড় হচ্ছে। বড়রা সবকিছু মুখ ফুটে বলতে পারে না, কখনো না। দীর্ঘ টানা 12 ঘন্টা পর নিজের বাড়িতে ফিরল সারফরাজ। সারা শরীর ম্যাজ ম্যাজ করছে, ক্লান্ত লাগছে বড্ড, মাথাও কেমন ঘুরছে। ট্রেনে রাতের ঘুমটা তেমন হয়নি। এরপর তো অপারেশন, রুমের টেনশন, রুমের কথা প্রায় একদম ভুলেই গেছিল। শেষমেশ যখন অপারেশন রুম থেকে বের হয় তখন ক্লান্তি অনুভব হচ্ছিল। আশ্চর্য, এতটা ক্লান্ত সে মোহনগঞ্জ থেকে ফিরে এসেও হয়নি। মুখ খুলে শ্বাস নিচ্ছে, চোখ মেলে রাখতে পারছে না, ঘাড়ে ব্যথা অনুভব করছে। একটু একটু পা ফেলে এগিয়ে গেল সে। সিঁড়ি বেয়ে ফ্ল্যাট এসে চোখ বোলালো। ব্যাগ থেকে খুঁজে চাবিখানা বের করে দরজার সামনে তাকাতেই বোধ হলো দরজায় তো তালা নেই। আচমকা ঘোর কাটল তার, হকচকিয়ে উঠল। দরজায় তালা নেই মানে? ঘরে তার মানে কে আছে? চারদিকে স্তব্ধ। সারফরাজ আরো নিশ্চুপ হয়ে গেল। মাথায় একসাথে অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। ভাবনা চিন্তায় পড়ে গেল। অবশেষে কলিং বেল বাজালো। দরজা একটু কাছে এসে কান পাতল। কারো এগিয়ে আসার শব্দ পাচ্ছে। যতই গাঢ় শব্দ হচ্ছে ততই তার হৃৎপিণ্ড কেঁপে কেঁপে উঠল। দরজার ওপারে অনাকাঙ্ক্ষিত মুখখানি দেখে বিস্মিত বিমূঢ় হয়ে গেল সারফরাজ। অনি, প্রাণবন্ত মেয়েটার মুখে হাসি, হাতে খুন্তি, শাড়ির আঁচলটা কোমরে গুজা। সহজ গলায় বলে উঠল, আপনি এসে গেছেন? হতভম্ব কণ্ঠে বলে উঠল, তুমি? অনি, তুমি এখানে? সারফরাজের কণ্ঠে আশ্চর্য মিশ্রিত। মাথা ঝাঁকালো সে। স্বপ্ন দেখছে না তো? অনি এখানে কিভাবে আসবে? আজ তো রুদমিলার বিয়ে। বিয়ে ফেলে অনি একা একা এখানে চলে আসবে? তা হয় নাকি? মা বাবা ওকে আসতে দিল? মনে হাজারো প্রশ্ন। অনি তার হাত থেকে ব্যাগটা নিয়ে নিল। হাতের ছোঁয়া পেয়ে নিশ্চিন্ত হয়ে গেল সারফরাজ। এটা অনি, সে মিথ্যে দেখছে না। অর্নিলা মৃদু হেসে বলল, তাড়াতাড়ি গিয়ে গোসল সেরে নিন, রান্না প্রায় হয়ে গেছে, আপনাকে গরম গরম খেতে দিব। তুমি সত্যি বিয়ে রেখে চলে এলে অনি? অর্নিলার পেছন পেছন ঘরে ঢুকলো সারফরাজ। ব্যাগটা সোফার উপর রেখে রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছে অনি। বলে উঠল, তো আর কি করতাম? আপনাকে একা ফেলে ওখানে বসে বিয়ের দাওয়াত খেতাম? তা সম্ভব হতো? আপনাকে দেখতো কে ফারাজ ভাই? তাই বলে তুমি এভাবে চলে আসবে? কই, আমি তো এতদিন একাই থাকতাম, কখনো তো অসুবিধা হয়নি। হাতের খুন্তি দিয়ে তরকারি নড়াচড়া করছে। এদিকে মুখ ফিরিয়ে বলল, যখন থাকতেন তখন থাকতেন, তখন তো আর বউ ছিল না, এখন তো আছে। যান, আপনি গিয়ে গোসল করে আসুন। কাজটা তুই ঠিক করিসনি অনি। রুদমিলা কি ভাববে? মেয়েটার বিয়ে, অথচ আমরা কেউ নেই। ওর কি মন খারাপ হবে না? না, হবে না, মন খারাপ হবে না, ও বরং আরো খুশি হবে। আপনি বেশি ভাবছেন ফারাজ ভাই। কাজে ব্যস্ত হয়ে উঠল অর্নিলা। সারফরাজ কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। অর্নিলা ক্লান্তি ভরা মুখোশটি তাকে থামিয়ে দিল। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে একটুখানির জন্য দম ফেলার সময় পায়নি মেয়েটা, অথচ এখনো কাজ করে যাচ্ছে। সারফরাজ এগিয়ে ডাইনিং টেবিলের কাছে গেল। গ্লাসে পানি ঢেলে জিজ্ঞেস করল, কিভাবে এলি? কে এসেছে তোর সাথে? আরাফাত? না তো, আমি একাই এসেছি। হতবাক হয়ে গেল সারফরাজ। থেমে থেমে জিজ্ঞেস করল, বাবা তোকে আসতে দিল? কেন দেবে না? আমি বড় হয়ে গেছি না, সব কাজ আমি একাই করতে পারি। শব্দ করে হেসে ফেলল সে। সারফরাজ মুগ্ধ হয়ে গেল তার কথাবার্তা শুনে। চোখের সামনে দেখতে পাচ্ছে মেয়েটা তাকে নিয়ে বড্ড বেশি ভাবে, বড় ভালোবাসে তাকে। তার মায়াবতী সে। তা না হলে কি এভাবে ছুটে আসতে পারে? না, শরীরে আর কোলাচ্ছে না। ঘরে এসে সোজা ঢুকলো বাথরুমে। লম্বা একটা শাওয়ার নিয়ে বের হলো সে। এখন অনেকটা ফ্রেশ লাগছে। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে চোখ পড়ল বিছানার উপর। আর লোভ সামলাতে পারল না সারফরাজ। নরম বিছানায় গায়ে দিতেই ঘুমিয়ে পড়ল। এদিকে অর্নিলা ভাত বেড়ে তাকে ডেকে এসে দেখে তিনি ঘুমাচ্ছেন। একবার ডাক দিবে বলে ভেবেও তটস্থ হয়ে যায়। না থাক, কি দরকার, সে তো ঘুমাচ্ছে, ঘুমাক না। এখন জাগাতে মায়া লাগছে বড্ড। কিন্তু কিছু খেলো না যে, খালি পেটে ওভাবে ঘুমাবে? এগিয়ে এলো সে। বিছানার কাছেই তোয়ালে পড়ে আছে।
অর্নিলা নরম হাতে তার মাথায় হাত রাখে। ইস, চুলগুলো এখনো ভিজে, পানি চুয়ে চুয়ে ঘাড় বেয়ে পড়ছে। তোয়ালে হাতে নিয়ে মুছে দিতে লাগলো যত্ন করে। তার নরম হাতে ছোঁয়া জুড়ে যাচ্ছে সরফরাজের কপাল জুড়ে। গতরাতে সরফরাজ চলে আসার পরপরই কোনো কিছুতে মন বসাতে পারছিল না সে। গায়ে হলুদে সবাই নাচছে, গান বাজনা করছে, অথচ অর্নিলার মনটা পড়ে আছে সরফরাজের কাছে। তাতে এমন আনমনে দেখে রুদমিলা নিজেই বলে উঠল, তুইও তো সরফরাজের সাথে গেলেই পারিস অনি, শুধু শুধু থেকে গেলি। ছেলেটা ওখানে সামাল দিবে কি করে? তোর মনটাও তো ওখানেই পড়ে আছে। কথাগুলো যেন মনে ধরল অনির। সেই তো আগে ভেবে দেখলো না কেন? সময় নষ্ট করেনি একদম। ভোরের ট্রেনে কাউকে না জেনে ট্রেনে চড়ে গেল। তাকে না পেয়ে যখন আরিফ হাসান হন্ততন্ন করে খুঁজতে লাগলেন, তখনই ফোন করলেন অর্নিলাকে। বেচারি ততক্ষণে হাতের নাগালে চলে গেছে। বাসায় ফিরতে সমস্যা হয়নি একদমই। রাস্তাঘাটও তো ভালো না চিনলেও জায়গার নাম ঠিকঠাক বলেছে। সিএনজি এসে সোজা থামালো বাসার সামনে। যাক, চিন্তা রইল না আর। ফোন বাজছে, রুদমিলার ফোন হয়তো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বিকেল 4:45 বাজে। ওর বিয়ে তো এতক্ষণে হয়ে গেছে। নিশ্চিত সে অনেক খুশি। ইস, বরকে সামনাসামনি দেখা হলো না, যাক তাতে কি, নিজের বরকে দেখে মন ভরানো যাক। নিজের বিয়ের দিনের কথা মনে করার চেষ্টা করছে। কি করেছিল সে? রোস্ট নিয়ে ছোটাছুটি করেছিল। ভাইয়া সবার সামনে তাকে বোকা বানিয়েছিল। হ্যাঁ, এসব মনে পড়তেই আনমনে হেসে উঠল অর্নিলা। সরফরাজ নড়ে চড়ে উঠতে মুখে হাত দিল তৎক্ষণাৎ। আর একটু হলেই বোধহয় ঘুমটা ভেঙে যেত তার। তখন চারদিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। অর্নিলা তার বারান্দায় দোলনার উপর বসে থেকে আকাশ দেখছে। তার হাতে চিরুনির সাহায্যে একটু একটু করে চুল আঁচড়ে নিচ্ছে। আচমকা পিছনে কারো উপস্থিতি পেয়ে মাথা তুলল সে। সরফরাজকে দেখতে পেয়ে খানিকটা ঘাবড়ে গেল। কি ভয় পেলি? ও আপনি? কি করছিস? চুল আঁচড়াচ্ছি। বলেই চিরুনি দিয়ে চুল আঁচড়াতে লাগলো। আচমকা তার হাত থেকে চিরুনি নিয়ে নিল সরফরাজ। আলতো করে তার চুল আঁচড়ে দিতে লাগলো। অনেক দুই হাঁটু জড়িয়ে ধরে বসলো। বেনি পাকালো, অনেকটা ওগছল সে বেনি। কপালে হাত রেখে শুধায়, মাথা ধরেছে? চা খাবি? সরফরাজ হাসল, তার মাথা টিপে দিতে লাগলো। অর্নিলা চোখ বন্ধ করে নিল। সরফরাজ মৃদুস্বরে বলে উঠল, দেখনি, আমি পুরোপুরি ভালো মানুষ নই, কিন্তু আমার দিক দিয়ে আমি ঠিক আছি। নিতান্তই এক ভদ্রলোক আমি। পড়াশোনায় ভালো ছিলাম, তাই মা বাবা খুশি। ডাক্তার হতে পেরে আমি খুশি। আমার বন্ধুদের আমি বিশ্বাস করি, তারা আমায় বিশ্বাস করে। আমার বন্ধুত্ব সার্থক, আর তোকে ভালোবেসে আমার জীবন সার্থক। অনি অনেকটা অমনোযোগ হয়ে কথাগুলো শুনছিল। শেষের কথাটা তার কানে বাজল। একটু হকচকিয়ে উঠে বিস্মিত হয়ে চেয়ে রইল ফারাজ ভাইয়ের দিকে। ফারাজ ভাই অমায়িক হাসি দিলেন। অনেক চোখে অশ্রু জমে গেল। চোখ সরিয়ে ফেলল সে। কেউ একজন বলেছিল, যখন তুমি ভালোবাসতে শিখবে, তখন দেখবে তোমার হৃদয় অনুভূতিতে পূর্ণ হয়ে উঠেছে। ভালোবাসার কথা শুনে তোমার চোখে অশ্রু জমতে শুরু করবে। সেই অশ্রু একদম মুছে ফেলবে না, সেটা হচ্ছে আনন্দের অশ্রু, তোমার ভালোবাসার সাক্ষী। ডক্টর সাবিনা ইয়াসমিনের তত্ত্বাবধানে এখন থেকে সরফরাজ শেহদাদ থাকবে। কথাটি জানামাত্র সরফরাজ একটু ঘাবড়ে গেল, কারণ সে তো এতদিন ডক্টর শরীফুল ইসলামের তত্ত্বাবধানে ছিল, কিন্তু কিছুদিন আগেই তিনি দেশের বাইরে গেছেন কোনো একটা কাজে। আপাতত এখন তাকে ডাক্তার সাবিনা ইয়াসমিনের তত্ত্বাবধানে থাকতে হবে। শুনেছে তিনি অনেকটা রাগী। সে অবশ্য তাকে এখনো দেখেনি, যতটুকু লোকজন থেকেই জেনেছে। একটু ভয়েই আছে। সে একা নেই, তার সাথে আরও আছে সাদাত আর শুভ। হ্যাঁ, পরীক্ষায় পাশ করব না বলে ছাগল দুটো ঠিকই এমবিবিএস পাশ করে ফেলেছে, আর এখন ইন্টার্নশিপও করছে। আর বেশি দিন বাকি নেই। এই তো 6 মাস হয়ে গেল। সাদাত গলা থেকে স্টেথোস্কোপ নামিয়ে টেবিলে রাখল। সরফরাজ টেবিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে একজন রোগীর ফাইল ঘাটছে। শুভ কফি নিয়ে হাজির। সরফরাজ মুস্কি হেসে বলল, খুব টায়ার্ড নাকি? কফির কাপগুলো টেবিলে রেখে চেয়ারে হেলান দিয়ে বসল শুভ। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, চেয়ার বলতে ইমার্জেন্সিতে আসা পেশেন্ট। কত কষ্ট করতে হলো বলতো। ভাগ্য ভালো যে আল্লাহ হায়াত রেখেছিল। শাহাদাত কফির কাপে চুমুক দিয়ে বলল, ওই যে দেখে এলাম কান্নাকাটি করছে। হ্যাঁ, রোগীর আত্মীয়। প্রথমবার হার্ট অ্যাটাক করলো। পরিবারের সামলে উঠতে অনেক কষ্ট হবে।
এ অবধি কত মৃত্যু দেখলাম, কত প্রিয়জনকে কাঁদতে দেখলাম, এখন এসব সয়ে গেছে। শাহাদাত স্বরে বিরহের সুর পাওয়া যাচ্ছে। শুভ কিঞ্চিত ভেবে বলল, বেড নং 21-এর পেশেন্ট কি আর? বাকি কথা বলতে হলো না। শাহাদাতের মলিন হাসি সমস্ত কিছুই বলে দিল। শুভ নিশ্চুপ হয়ে কফি কাপে চুমুক দিল। কিছুক্ষণ চারদিকে ছেয়ে গেল নিস্তব্ধতায়। একজন ডাক্তার তার সর্বস্ব দিয়ে চেষ্টা করে একজন রোগীর প্রাণ বাঁচাতে, কিন্তু শেষমেশ যখন শেষ রক্ষা আর করতে পারে না, যখন হেরে যায়, তখন হতাশায় ডুবে যায় সবকিছু। সারফরাজ গায়ের অ্যাপ্রন খুলে রাখল, বলে উঠল, কিচ্ছু করার নেই, আমাদের হাতে এতটুকুই। সৃষ্টিকর্তা এর চেয়ে বেশি শক্তি আমাদের দেননি, কি করার। আমার মনে হয় একজন ডাক্তার হতে হলে প্রথমে মনটাকে পাথর করে ফেলতে হয়। পাথর না হলে কিছু করার নেই। তা বটে। সারফারাজ, তোর হাতে ওটা কার ফাইল? নতুন এক পেশেন্ট এসেছে, হার্টের সমস্যা, কিন্তু সমস্যা কি বোঝা যাচ্ছে না। আপাতত কিছু পরীক্ষা দিয়েছি, দেখা যাক রিপোর্ট কি আসে। ডাক্তার সাবিনা চলে এসেছেন, তাকে গিয়ে রিপোর্ট দেখাও, এক ঝটকায় বলে দিবেন। শাহাদাত তড়িঘড়ি করে বলল, এসে গেছে নাকি? হ্যাঁ, চলে এসেছে, কেবিনে আছে, একটু পরেই খবর এলো বলে। সারফারাজ, তৈরি হও। আমি একা যাব নাকি? তোরাও তো যাবি। না বাবা, যা শুনলাম তার নামে, তবে এটা বলতেই হয়, তিনি একজন এক্সট্রা অর্ডিনারি, একদম অসাধারণ ব্যক্তিত্ব, নামকরা একজন কার্ডিওলজিস্ট। তবে নাকি অনেক রাগী? সেটা জানতে হলে তো দেখে আসতে হবে, তাই না? বলতে বলতে খবরও চলে এলো। প্রথমে ডাক পড়ল সারফরাজ। সারফরাজ অ্যাপ্রন পরে হাতে ফাইল নিয়ে বেরিয়ে গেল। শুভ যাবার আগে বলে উঠল, দোয়া করি বৎস। চুপ কর। হেসে উঠল তারা দুজন। সারফরাজ ডাক্তার সাবিনা ইয়াসমিনের কেবিনের বাইরে দাঁড়িয়ে নক করল। অনুমতি পেয়ে ভেতরে ঢুকে চমকে গেল বটে। তার ব্যাপারে শুনে যেমনটা ধারণা করেছিল সে মোটেও তেমন নয়। নীল রঙের শাড়ির উপর তার সাদা অ্যাফ্রন, গলায় ঝুলছে স্টেথোস্কোপ। এসেই কি পেশেন্ট দেখা শুরু করে দিয়েছে নাকি? হাতে একটা ফাইলও দেখা যাচ্ছে। চেয়ার ছেড়ে টেবিলের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে ফাইল দেখছিলেন। চোখ মেলে এদিকে তাকালেন, চোখের চশমা খুলে শুধালেন, ডক্টর শাহাদাত। জি। আসুন, বসুন। কণ্ঠস্বর অনেকটাই ধারালো। সারফরাজের খানিকটা অস্বস্তি বোধ হচ্ছে। ডক্টর সাবিনা নিজের চেয়ারে বসে পড়লেন। সারফরাজের হাতে ফাইলের দিকে তাকিয়ে থেকে বললেন, কোন পেশেন্ট? সারফরাজ ফাইল এগিয়ে দিল, বলে উঠল, নতুন পেশেন্ট, একটা পরীক্ষা করেছিল, তার রিপোর্ট। আমি আরো কিছু পরীক্ষা করতে দিয়েছি। আপনার কি ধারণা কি হয়েছে? সমস্যাটা দেখে মনে হচ্ছে হার্টে ব্লক। 50% চান্স আছে। পুরোপুরি শিওর হবার জন্য রিপোর্টের অপেক্ষা করছি। ফাইলে থেকে চোখ সরিয়ে বলে উঠলেন, হার্ট ব্লক, আমি 100%। যাই হোক, নতুনদের জন্য আরও কিছুটা সময়ের দরকার। আমি বলছি অভিজ্ঞতা থেকে। আপনার অভিজ্ঞতা? 8 বছরের। সারফরাজ বিস্ময় প্রকাশ করল। দেখে মনে হয়নি তার থেকে এতটা বড়। এখনো বিশ্বাস হচ্ছে না। ডক্টর সাবিনা মৃদু হেসে বললেন, ডক্টর শরীফুল ইসলামের আন্ডারে আমিও ছিলাম। খুব ভালো একজন ডক্টর, নিশ্চিত অনেক কিছু শিখতে পেরেছেন। শেখার চেষ্টা করছি। প্ল্যান কি আপনার ডক্টর সারফরাজ? যতটুকু জানি আপনি একজন কার্ডিয়াক সার্জন হতে চান। কোথায় যাবেন ঠিক করলেন কিছু? আপনার জন্য কিন্তু ভালো সুযোগ আছে। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন শুনলাম। আমি এখনো ভাবছি। এখনো ভাবছেন? আশ্চর্য, আপনার হাতে সময় আছে সবে 6 মাস। আমি তো বলবো এখন থেকেই প্রস্তুত নিয়ে নিন। ইংল্যান্ড কিংবা আমেরিকাতে যাবেন, কমপক্ষে 4 থেকে 5 আপনার স্ট্রাগল করতে হবে। আরও কমও হতে পারে, কজ আপনি ব্রিলিয়ান্ট। এরপর দেশে ফিরে দেশের নাম করা একজন কার্ডিয়াক সার্জন হিসেবে সবাই চিনবে। কি ব্যাপার, অন্যমনস্ক মনে হচ্ছে? না, আমি শুনছি আপনার কথা। বিবাহিত? জি। কয় বছর হলো? সে যত বছরই হোক না কেন, পুরুষ মানুষের জন্য তা ব্যাপার হলো নাকি? ম্যারিড মেয়েদের নিয়ে অনেক সমস্যা, অনেক ঝামেলা হয়। আপনার তো তেমন কিছু নেই, তাহলে ভাবছেন কি? সারফরাজ মুখ ফসকে বলে দিল, এই জন্যই আপনি তাহলে আনম্যারিড। ইমপ্রেসিভ। আমার ব্যাপারে
এক একটা খবর খুব ভালোভাবে নিয়েছেন দেখছি। বাট মিস্টার হ্যান্ডসাম, আপনি কিন্তু ম্যারিড। সারফরাজ ইতস্তত বোধ করল। ভুল প্রশ্ন করে ফেলেছে সে। ডক্টর সাবিনা হেসে উঠলেন। তাকে দেখে কোনোভাবেই মনে হলো না সে রাগী একজন। ওকে ওকে মিস্টার শেহদাদ, আপনি তো দেখছেন ঘাম ছুটিয়ে ফেলেছেন। ডাক্তারের এত তাড়াতাড়ি অস্থির হলে চলে না। আপনাকে একটা কথা বলি ডক্টর শেহদাদ, কার্ডিয়াক সার্জনের ছড়াছড়ি কিন্তু দেশে তেমন নেই। কোনো হেলাফেলা নয় এটা। আপনাকে আগে দৃঢ় মনোবল বানিয়ে নিতে হবে। যদি কার্ডিয়াক সার্জন হিসেবে ক্যারিয়ার গড়তে চান তো নিজের ক্যারিয়ারের দিক দিয়ে সিরিয়াস হন। আপনাকে একটা ভালো সাজেস্ট দেই, আপনি ইংল্যান্ডে গিয়ে FRCS করতে পারেন। FRCS খুবই নিউক্রিয়েটিভ ডিগ্রি, সর্বদেশে সম্মানিত, কিন্তু এটা এতটা সহজ না। আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর ঘাটতে হবে, অথচ আপনি এখনো এক জায়গায় গম্ভীর হয়ে বসে আছেন। ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টিং। আপনার থেকে আরো ভালো আশা করেছিলাম। ডক্টর শরীফুল আপনার সম্পর্কে আমায় অনেক বলেছেন। সারফরাজ মনোযোগে বিঘ্ন ঘটল। হঠাৎ তার মনে পড়ল অর্নিলার কথা। টানা 2 বছর তাকে ছেড়েছিল সে। আবারও কি ছেড়ে চলে যাবে দূর দেশে? ও এবার মেনে নিতে পারবে তো? ডক্টর শেহদাদ, জি। কথাগুলো কি রিপিটেটিভ মনে হচ্ছে? আগে কোথাও শুনেছেন? ডক্টর শরীফুল আমায় অনেক আগেই বলেছেন। তারপরও আপনার এই হাল? ও মাই গড! তো ডক্টর শরীফুল কিভাবে আপনাকে নিয়ে এত ভাবতে পারেন আমি সেটাই ভাবছি। আমি হলে কবেই হাল ছেড়ে দিতাম। সরি ডক্টর। ডক্টর সাবিনা বোধহয় বিরক্ত হলেন। পানির গ্লাসে চুমুক দিয়ে বললেন, ওপেন হার্ট সার্জারি করেছেন কখনো? হ্যাঁ মানে না। তাহলে তৈরি হন। আপনি এখন বাসায় যান, বিশ্রাম নিন। রাত 1:30টার দিকে একটা ওপেন হার্ট সার্জারি আছে। আপনি সেখানে আমার সাথে যাবেন। ঠিকানা আমি আপনাকে মেসেজ করে পাঠিয়ে দেব। আচ্ছা। ভয় পাচ্ছেন? না, ভয় কেন বাবু? তবে আপনাকে দেখে অনেক অস্থির মনে হচ্ছে। কাজ করুন, আপনার অ্যাড্রেস আমায় দিয়ে যান। রাত্রি 11টার দিকে আপনাকে পিক আপ করতে চলে যাব। ওকে? ওকে ডক্টর। ডক্টর সাবিনার রুম থেকে বেরিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল সারফরাজ। এখন মনে হচ্ছে তিনি আসলে অনেকটা ভয়ানক। হাসপাতাল থেকে বের হয়েই প্রথমে সে কল করলো অর্নিলাকে। কিছুদিন আগে নতুন গাড়ি কিনেছে বললে ভুল হবে, বাবা পাঠিয়েছে। এখানে ওখানে যাবার জন্য গাড়ির দরকার ছিল। তার লাইসেন্স তো আগে থেকেই ছিল। ভাবছে অর্নিলার লাইসেন্স করিয়ে ফেলবে, ভালোই হবে তাহলে। অর্নিলার ক্লাস শেষ হতে ঘন্টাখানেক বাকি আছে। সারফরাজ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল অর্নিলাকে পিক আপ করতে। তার পৌঁছাতে ঘন্টাখানেকের মতোই লাগলো। ভার্সিটির বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে অর্নিলার জন্য। টানা 15 মিনিট পর বের হতে দেখলো অর্নিলাকে। সারফরাজ হঠাৎ করে একটু তটস্থ হয়ে গেল। কয়েকটা ছেলে মেয়ে ঘিরে আছে অনিকে। দেখে মনে হচ্ছে বন্ধু বান্ধব। অর্নিলার ছেলে বন্ধু আছে, কই সে তো জানে না। ব্যাপারটা যেন তার পছন্দ না। তারা দাঁড়িয়ে হাসাহাসি করছে, অথচ সারফরাজের অস্বস্তি হচ্ছে। হুট করে গাড়ির মধ্যে ঢুকে গেল সে। পানির বোতল বের করে এক নিঃশ্বাসে খেতে লাগলো। হঠাৎ গাড়ির জানালায় কেউ কড়া নাড়ল। সারফরাজ ফিরে তাকালো। অনি হাত নেড়ে বলছে, ফারাজ ভাই। সারফরাজ গাড়ি ছেড়ে বের হলো। অর্নিলা তার পাশ ঘেঁষে দাঁড়িয়ে বাহু আঁকড়ে ধরে বলে উঠল, এই যে আমার বর। কথাগুলো বলা হলো বন্ধুদের উদ্দেশ্য করে। সকলে সারফরাজকে দেখছে। সে মৃদু হেসে বলল, হ্যালো। আরে বাহ অর্নিলা, তোর বর দেখতে তো খুব স্মার্ট, হ্যান্ডসামও বটে। একটা মেয়ে হেসে বলে উঠল কথাটা। পাশের মেয়েটা মুখ টিপে হাসলো। পেছন থেকে একটা ছেলে এসে তার সাথে হ্যান্ডশেক করে বলল, আমি রিয়াদ। যাক, আপনার সাথে দেখা করবার ইচ্ছে ছিল, আজ হয়েই গেল। দেখা করার ইচ্ছা মানে? কি আর বলবো, অর্নিলা আপনার ব্যাপারে এত বলে কৌতূহল ধরে রাখতে পারছিলাম না। কিন্তু আমার ধারণা ছিল আপনাকে দেখতে আরো বয়স্ক মনে হবে। কিছুটা ইতস্তত বোধ করলো সারফরাজ। অর্নিলা চোখ রাঙিয়ে মুখ ফুলিয়ে বলে উঠল, এ কেমন কথা রিয়াদ? রাগ করছিস কেন? আমি তো শুধু কথা বলেছিলাম। ওই আমায় রেহানা বলল তোর বর নাকি তোর থেকে অনেক বড়, তাই আমিও ভাবলাম সুগার ড্যাডি কিনা। রেহানা সহ বাকি সবাই হেসে উঠল। কিন্তু অর্নিলার মোটেও ভালো লাগছে না। তার কেবল মনে হচ্ছে তার বন্ধুরা তার বরকে নিয়ে মজা নিচ্ছে। অস্বস্তি হচ্ছে বটে। সারফরাজ তাদের সাথে তাল মিলিয়ে হেসে বলল, বন্ধুর জন্য এত চিন্তা দেখে ভালো লাগলো। তবে তুমি নিশ্চিত থাকো তোমার বন্ধু কোনো সুগার ড্যাডি পায়নি। হ্যাঁ তা ঠিক,
আপনাদের দুজনকে অনেক মানিয়েছে, কিন্তু সেই অনুযায়ী অর্নিলার খুব তাড়াতাড়ি বিয়ে দেওয়াটা কি বেমানান না? বেমানান কেন হবে? বহু যুগ ধরেই দেশে এমনটা হয়ে আসছে। আগে তো আরো কম বয়সেই বিয়ে দেয়া হতো, যেমন ধরো আমার মা, তোমার মা কিংবা তাদের মায়েদের। রিয়াদ গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমার মা এমএ পাস, এমএ কমপ্লিট করার পর তিনি বিয়ে করেছেন। আর আমার মাও এমএ পাস করেছেন। বাবা রিটায়ার্ড জাজ, মানে আমার পুরো পরিবার শিক্ষিত। বন্ধুমহল চুপসে গেল হঠাৎ করে। অর্নিলার মুখে মুস্কি হাসি। সারফরাজ বলে উঠল, কিন্তু তুমি আবার কথাটা বুঝতে পারোনি। আমার মা বিয়ের পর এমএ দিয়েছেন। তার শিক্ষাগত যোগ্যতা যেমন আছে, তেমন ঘরের একজন নিপুণা রমণীও বটে। কম বয়সে সব মেয়েদের বিয়ে মানে এই না যে তাদের জীবন শেষ। সবার ক্ষেত্রে তা ঘটে না। একজন সঠিক জীবন সঙ্গী অবশ্যই তার অর্ধাঙ্গিনীর জীবন বদলে দেয়। বুঝতে পেরেছ? রিয়াদের চোখ মুখ দেখে মনে হচ্ছে সে অনেকটাই চুপসে গেছে, তবুও মুখ ফুটে বলে উঠল, কিন্তু এই মডার্ন যুগে? মডার্ন যুগ থাক, বাদ দাও। আমি আর কথা বাড়াতে চাই না, এরপর দেখা যাবে তর্ক লেগে যাবে। রেহানা রিয়াদকে চুপ করিয়ে দিয়ে বলল, হ্যাঁ, তোর দম্ভ শেষ। সত্যি অনিলা, তোর হাজবেন্ড স্মার্টের আর হ্যান্ডসাম, এর সাথে সাথে ইন্টেলিজেন্ট ও বটে। অঙ্কিতা হেসে বলল, আমার এবার তোকে হিংসে হচ্ছে অর্নিলা। অর্নিলা সারফরাজের বাহু শক্ত করে জড়িয়ে ধরে বলল, একদম না, আমার বরের দিকে নজর দিলে চোখ তুলে দিব। বাহ, কি ভালোবাসা দেখেছিস তো দুলা ভাই। শালিকা হিসাবে আমার তো ট্রিট পাই, দিবেন না? সারফরাজ কিছু বলার আগে অর্নিলা ধপ করে বলে উঠল, আজ না, আরেকদিন। ও সবে মেডিকেল থেকে ফিরেছে, এখন বাসায় গিয়ে ফ্রেশ হবে। নেক্সট টাইম, ওকে? অঙ্কিতা বলে উঠল, দেখলি রেহানা, সব দিকে কত নজর অর্নিলার। কি রে, তুই তো একদম পাক্কা ঘরের বউ, আগে তো জানতাম না। সারফরাজ হেসে বলল, অনি সবকিছু খুব সুন্দর করে সামলিয়ে নেয়। আচ্ছা আচ্ছা, ভালোবেসে অর্নি ডাকা হয় নাকি আবার? অট্টহাসিতে হেসে উঠল সকলে। সারফরাজ খানিকটা লজ্জা পেল বটে। রেহানা বলে উঠল, আচ্ছা বাবু, তুই তোর ডাক্তার বরকে নিয়ে বাড়ি ফির গে। আমার না হয় আরেকদিন ট্রিট নিয়ে নিব, কি তাই তো? সকলে মিলিত কণ্ঠে বলল, হ্যাঁ তাই। সকলে হাসলো। রিয়াদের মুখে তখন হাসি মিলিয়ে গেল। সারফরাজ সেটা লক্ষ্য করলো বটে। কে জানে এই ছেলের মনে কি আছে। গাড়ি ড্রাইভ করছে আর ভাবছে, এখনকার ভার্সিটির ছেলে মেয়েগুলো অনেকটাই উশৃঙ্খল। কিছুদিন আগেই তার এক কলিগ ডাক্তার মাহমুদ সুইসা ইট অ্যাটেন্ড করেছিল। ভাগ্যিস সময় মতো তার দেহ থেকে বিষ বের করা গিয়েছিল। এখনও হাসপাতালে ভর্তি। একজন ডাক্তার যখন সুইসাইড অ্যাটেন্ড করে তখন ধরে নিতে হয় ব্যাপারটা অনেক ভয়ানক, কারণ ডাক্তারের সব পরিস্থিতিতে মানিয়ে নিতে হয়। কিন্তু ডাক্তার মাহমুদের ক্ষেত্রে সব সীমা পার হয়ে গেছে। আশেপাশে সবার কথা থেকে যা জানলো সেটা হলো ডাক্তার মাহমুদের স্ত্রী নাকি তাকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করেছেন। যদিও তাদের সংসারে দীর্ঘ 8 বছর, একটা বাচ্চাও নাকি আছে। তাদের বিয়ের সময় তার স্ত্রীর বয়স নাকি কমই ছিল, কিন্তু বিয়ের পর স্ত্রী পড়াশোনা করতে গিয়ে ভার্সিটির একটা ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়ায়। তাকে নিয়েই এখন নতুন ঘর বাঁধার স্বপ্ন। তাদের ছোট 4 বছরের ছেলেটা রোজ বাবার পাশে বসে থাকে। দেখলে বড্ড মায়া হয় সারফরাজের। সে জানতো মেয়েদের মায়া নাকি বেশি থাকে, কিন্তু সবার না। কোনো মা কিভাবে পারে তার সন্তানকে ছেড়ে থাকতে, এই ব্যাপারটি সে বুঝে না। এমন ঘটনা নাকি এখন অহরহ ঘটছে। হঠাৎ তার বুক কেঁপে উঠল। কেন মনে হলো রিয়াদ তাকে আর অর্নিলাকে একসাথে দেখে সহ্য করতে পারছে না। যখন অর্নিলা তার হাত জড়িয়ে ধরল, তখন কেন রিয়াদের বিষাক্ত চাহনি এসে পড়ল তাদের সম্পর্কের মাঝে। তার কটাক্ষ বলা কথাগুলো যেন নিছক মজা ছিল না, ছিল তাকে ছোট করা, বুঝিয়ে দেওয়া অর্নিলার সাথে তাকেই মানাতো, তাকে নয়। আচ্ছা, অনি আবার তাকে ছেড়ে চলে যাবে না তো? অনি মিনমিন স্বরে কিছু বলছে। সারফরাজ বলল, কি বলছিস? বলছি আমি আর ওদের সাথে চলবো না। কেন চলবি না? ওরা না তোর বন্ধু? তাতে কি? রিয়াদ কিভাবে আপনাকে অপমান করলো দেখলেন? আর কথা না ওর সাথে। আমার বরের অপমান মানে আমারও অপমান। মজা করে বললেও রিয়াদ ঠিক করেনি, ও তো আর বাচ্চা নয়। সারফরাজ ঠোঁটের কোণে স্মিত হাসির রেখা। অর্নিলার কথার মাঝে সে তার উত্তর পেয়ে বাকরুদ্ধ। অস্ফুট স্বরে কিছু বলল। অর্নিলা ফিরে তাকাতেই তার হাতটা শক্ত করে ধরে নিল। অন্য হাতে গাড়ি ড্রাইভ করছে, দৃষ্টি সামনের দিকে।
অর্নিলা মৃদু হেসে লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। সারাদিনের সমস্ত গ্লানি মিটে গেল বিকেলের গোসলের মধ্য দিয়ে। রান্নাবান্না সব শেষ করে অর্নিলা খেতে বসেছে। পরনে তার নীল রঙের একটা গোল জামা। বেশিরভাগ সময় বাইরে গেলে এগুলোই তার পরনে থাকে। ঘরে থাকলে ইচ্ছে করে শাড়ি পরে, শুধুমাত্র তার ফারাজ ভাইকে দেখানোর জন্য। সারফরাজ খাবার টেবিলে বসে বলে উঠল, গোসল করলি না উনি? করব, অনেক ক্ষুধা পেয়েছে, আগে খেয়ে নিই। দেখুন, শিং মাছের ঝোল করেছি, আপনার প্রিয় না অনেক? ভাতের থালায় খাবার বাড়ল সে। সারফরাজ মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল। ঘেমে একাকার অনেক, তার চুলগুলো ঘেমে ভিজে গেছে, অথচ চোখে মুখে ক্লান্তির রেশটুকু নেই। খুব আনন্দের সাথে খাবার বেড়ে দিচ্ছে সারফরাজকে। সে চাইলেই পারত তাকে খাবার বেড়ে দিয়ে চলে যেতে, কিন্তু এমনটা করবে না। দুজন একসাথে বসে খাবে। সারফরাজকে খাবার বেড়ে দিয়ে নিজের জন্য খাবার বাড়তে গেল। অমনি সারফরাজ বারণ করে দিয়ে বলল, নে হাঁ কর। ভাতের লোকমা তুলে দিল তার সামনে। সুযোগ পেয়ে অর্নিলা চেয়ারের উপর পা তুলে বসে খাবারের লোকমা মুখে নিল। বহুদিন পর আজ ফারাজ ভাই তাকে খাইয়ে দিচ্ছে। সে না করে এত সাধ্যি তার কোথায়? সন্ধ্যা পেরিয়ে রাত, আকাশের চারদিক অন্ধকারে ছেয়ে গেছে। আজ বুঝি রাত্রিটা একটু তাড়াতাড়িই নামলো। সবে এখন 7টা বাজে, অথচ বাইরে দেখলে মনে হচ্ছে কত রাত। তাদের বাসাটা একটু নির্জন এলাকায়, তাই আশেপাশের শোরগোল কম। এর মধ্যে আজ আকাশে চাঁদ ওঠেনি। রাতের আকাশ আজ আগের থেকেও অনেক অন্ধকার লাগছে। সারফরাজ বেলকনি ছেড়ে ঘরে ঢুকলো। অর্নিলা এখনো শাওয়ার নিচ্ছে। সারফরাজ বিছানার উপর আতশোয়া হয়ে বসে বই পড়ছে। সময় যেন আগের থেকেও আরো নিষ্ঠুপ হয়ে যাচ্ছে। হঠাৎ করে ঘরের বাতিগুলো নিভো নিভো করে উঠল। বাইরে বিকট শব্দ হলো। ঘরের আলো নিভে গেল। লোডশেডিং সচরাচর হয় না, বোধহয় কোনো সমস্যা। বাথরুম থেকে অর্নিলা চিৎকার। সারফরাজ চার্জার লাইট খুঁজছে। পড়ার টেবিলেই তো থাকে। হ্যাঁ, পেয়ে গেল। আলো জ্বালিয়ে এগিয়ে নিতেই দেখলো বাথরুমের দরজা খোলা। অর্নিলা ঘরে ঢুকে গেছে। শাড়ি কোনোভাবেই পেঁচানো, তা ঠিক করে পরতেও পারেনি। চারদিক অন্ধকার ছেয়ে গেছে। আলোর এই ঝলকানিতে শুধু অর্নিলার মুখশ্রী দেখা যাচ্ছে। সারফরাজ বুঝি সম্মোহিত হয়ে গেল, তবু সামলে উঠল। তার কম্পিত কণ্ঠস্বর। অনি। চমকে উঠল সে, কিন্তু মুখ তুলে চাইল না। লজ্জায় তার মুখ নামানো। ভেজা চুল থেকে পানি টপ টপ করে গড়িয়ে পড়ছে। সারফরাজ এগিয়ে আসছে। অর্নিলা তার শাড়ি খামছে ধরল, কিন্তু সারফরাজ পাশ ফিরে গেল বিছানায়। টেবিলের উপর চার্জার লাইট রেখে তোয়ালে নিয়ে বাথরুমের দরজা বন্ধ করল। নিস্তব্ধ পরিবেশে দরজা বন্ধ শব্দে অর্নিলা কেঁপে উঠল। সে যেন ঘরেই ছিল। কি চলছিল তার মনে? সারফরাজ বিছানার কাছে বসে অর্নিলাকে ডাকছে। অর্নিলা শব্দ করছে না। হঠাৎ করে উষ্ণ ছোঁয়া পেয়ে লাফিয়ে উঠল সে। আচমকা অনি ফিরে তাকালো। সারফরাজ তার হাত ধরে বলল, এদিকে বস, চুলগুলো এখনো ভেজা, পানি পড়ছে। অর্নিলা আনমনে গিয়ে বসলো তার পাশে। সারফরাজ তোয়ালে দিয়ে তার মাথা মুছে দিচ্ছে। কি যত্ন! আর সে কি ভাবছিল? সবসময় অধিক চিন্তা ভাবনা তার মাথায় ঘুর ঘুর করে। আবারও চমকে উঠল সে। তার দৃষ্টি স্থির হয়ে গেল। সেই উষ্ণ ছোঁয়া, এই ছোঁয়া তার চেনা। সারফরাজের নরম ওষ্ঠধর ছুঁয়েছে তার পিঠখানা। শরীর ক্রমশ ঠান্ডা হয়ে গেল। তার ভেজা ব্লাউজ চিপকে আটকে আছে পিঠখানায়। সারফরাজ গরম হাত দুটো ছুঁয়েছে তার গলার কাছে। অর্নিলা চোখ বুজেছিল, অথচ টের পাচ্ছিল তার প্রতিটা ছোঁয়া। আজ হঠাৎ তার কি হলো? সে কি পাগল হয়ে গেল? ধীরে তার শরীরখানা বিছানায় এলিয়ে দিল। কানের পাশে চুমু খেলো সারফরাজ। তার নিঃশ্বাসের প্রতিটা শব্দ সে শুনতে পারছে। সবকিছু মুগ্ধ থেকে মুগ্ধতার হয়ে উঠছে। অর্নিলা ধীর স্বরে বলে উঠল, ফরাজ ভাই, আপনি কি করছেন? আপনার না একটু পরেই যেতে হবে, অপারেশন আছে। কথা বলার মাঝে সারফরাজ চুমু খেলো তার ওষ্ঠ ধরে। তার সম্মোহিত কণ্ঠে বলে উঠল, জানি অনেক টেনশন হচ্ছে, তাই নার্ভ ঠিক করার চেষ্টা করছি। দৃঢ় কণ্ঠে অর্নিলা বলে উঠল, এটা কোনো কথা হলো ফরাজ ভাই? সারফরাজ থেমে গেল। দুজন চেয়ে দেখছে দুজনকে। পলক পড়ছে বারবার। সারফরাজ অন্য হাত দিয়ে তার শার্টের বোতাম খুলতে খুলতে বলতে লাগলো, আমার প্রথম হার্ট সার্জারি, খুব উত্তেজিত হয়ে আছি। এর মধ্যে ভেজা চুলে তোর আগমন, তোর ভেজা শরীরের ঘ্রাণ আমায় পাগল করে তুলেছে। তুই কি চাস অনি? অস্বস্তিতে আমি মারা যাই? ছি ফরাজ ভাই, এ কি কথা? আমায় না পেলে আপনি মারা যাবেন? এটা কখনো হতে পারে? শার্ট খুলে ছুঁড়ে ফেললো মেঝেতে। তার উষ্ণ হাতের স্পর্শ পাচ্ছে তখন অর্নিলা চিবুক। সারফরাজ তার কানের কাছে ফিসফিসিয়ে বলছে, বছরের চৈত্র মাস ভয়ঙ্কর মাস,
এই সময়টা রোদের তীব্র উৎপাতে সবকিছু ঝলসে যেতে শুরু করে। আমার প্রেম, আমার ভালোবাসা সেই চৈত্রের মতোই, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর প্রেমের মাঝে তোর উপস্থিতি বিশাল মরুভূমিতে এক বিন্দু জলের সন্ধান পাবার মতোই বড় দুর্লভ। চৈত্র মাস সর্বনাশা, চৈত্রের রাঙায় দগ্ধ আমার প্রেম তৃষ্ণার্ত হয়ে উঠেছে তোর কাছে পাবার আশায়। অনি, তৃষ্ণা মেটাবি না? সারফরাজের কণ্ঠে আজ যেন অন্য কিছুই ছিল, এমনটা অনি আগে কখনো শুনেনি। সারফরাজ সরে গেল একটুখানির জন্য। অর্নিলা চেয়ে দেখল তার প্রতিটা ঘন ঘন নিঃশ্বাস, আলস্যতায় ডোবা চোখের চাহনি ব্যাকুল হয়ে উঠেছে। সারফরাজের বলিষ্ঠ দেহ, উন্মুক্ত বুক সবকিছু আজ টানছে তাকে। অর্নিলা যেন প্রস্তুত হয়ে গেল নিজেকে বিলিয়ে দিতে। চোখ বুজে নিল আবারও। পুরো ঘরে আলোর ঝলকানি। কারেন্ট চলে এসেছে, ট্রান্সমিটার বোধহয় ঠিক করা হয়েছে। লাল রঙের চাদরে আবৃত হয়েছে অর্নিলা। বিছানার উপরে উপর হয়ে ঘুমিয়ে আছে সে। চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে তার মুখে। সারফরাজ চুলগুলো সরিয়ে মুখখানি দেখার প্রয়াস করল। তৎক্ষণাৎ নড়ে চড়ে উঠল সে। সারফরাজ কাছে টেনে নিল তাকে। অর্নিলা তার উলঙ্গ বুকে মুখ লুকালো। সারফরাজ ঘড়ি দেখার চেষ্টা করছে। চোখ যেন ঝাপসা হয়ে উঠছে। এভাবে চশমা ছাড়া ভালোই দেখতে পারে সে, শুধু বই পড়ার সময় চশমার দরকার পড়ে। হাত দিয়ে চোখ কসলে নিল। হ্যাঁ, 11টা বাজতে চলল। তাকে বের হবে। অর্নিলার গভীর ঘুম, তাকে ডাকল না সে। একটু সরিয়ে নিল। মেঝে থেকে শার্টটা তুলে নিল। তৈরি হওয়া দরকার। খানিকক্ষণ বাদেই জেগে উঠল অর্নিলা। আশপাশ খুঁজে পাচ্ছে সারফরাজ। তার ঘুম ঘুম চোখে ঠিক করে কিছুই দেখতে পারছে না। হঠাৎ হাতের ছোঁয়া মিলল। হেসে উঠল সে। সারফরাজকে তৈরি দেখে এক ঝটকায় তার ঘুম ভেঙে গেল। কয়টা বাজে? 11টা। আমায় যেতে হবে অনি, তুই ঘুমিয়ে পড়। না, আমি ঘুমাবো কি করে? আমি তো চলে যাচ্ছি। আরও কিছু বলার ছিল। তার ললাটে সারফরাজের চুম্বন তাকে থামিয়ে দিল। চোখ মেলে তাকালো ঠিক করে। সারফরাজ মিটিমিটি হাসছে। অর্নিলা লজ্জায় লাল হয়ে উঠল। ফোন বেজে উঠল। সারফরাজ ফোন হাতে ব্যালকনির দিকে গেল। নিচে গাড়ি দাঁড়ানো। ডাক্তার সাবিনা বোধহয় চলে এসেছেন। ঘরে ফিরে এসে দেখলো অর্নিলা তার শার্ট পরে দাঁড়িয়ে আছে। সারফরাজ এগিয়ে এসে বলল, আমি আসছি। সাবধানে যাবেন। পিছন ফেছন এলো। দরজার সামনে দাঁড়িয়ে তাকে বিদায় দিয়ে দরজা আটকে দিল সে। বুকে হাত রেখে দেখলো তার হৃদস্পন্দন ধকধক করে শব্দ করছে। এক ছুটে সে ঘরে চলে গেল। বিছানায় চাদরের তলায় মুখ লুকিয়ে যেন বাঁচল। সারফরাজ গাড়ির দরজা খুলতে যাবে, অমনি ডাক্তার সাবিনা বলে উঠলেন, ওখানে না, এখানে বসে বসুন ডাক্তার শেহদাদ, আমার পাশে। কি অসুবিধা আছে? না, অসুবিধে কি থাকবে? এসে বসলো তার পাশে। আপনাকে দেখে অনেক ফ্রেশ মনে হচ্ছে। বউ খুব যত্ন করে, তাই কি? সারফরাজ হাসল। তিনি বললেন, ঠিক আছে, এবার হলো না, পরের বার আপনার বউয়ের সাথে দেখা করে যাব। অবশ্যই। গাড়ি চলতে শুরু করলো। এসে থামলো মেডিকেলের সামনে। তারা দুজন সহ আরো কয়েকজন ছিল। সকলেই সারফরাজের সিনিয়র ডাক্তার। সারফরাজ তৈরি হয়ে অপারেশন রুমের কাছে এলো। ডাক্তার সাবিনাও তৈরি। তার দিকে ফিরে বলল, কি ভয় করছে ডাক্তার শেহদাদ? না। টেনশন করবেন না, মাথা ঠান্ডা রাখবেন। আজ আপনি হচ্ছেন হেল্পিং হ্যান্ড। শুধু প্রসেস দেখবেন, জ্ঞানের চেয়ে অভিজ্ঞতা বেশি ইম্পর্ট্যান্ট। জানি। বেশ, তবে চলুন। তারা সকলে ঢুকলো অপারেশন রুমে। এরপর সবকিছু নিস্তব্ধতায় কাটলো। এতজন মানুষ একসাথে থাকার পরেও কেউ টু শব্দ করলো না। ইশারায় সব কাজ সারল। সারফরাজ ভালো করেছে। ডাক্তার সাবিনার নজরে ছিল সে। তাকে একটিবারও ঘাবড়াতে দেখেনি। হতে পারে শুধু দেখেছে তাই। যখন নিজে কাজ করবে তখন তো ঘাম ছুটে যাবে। তবুও প্রথমবারে এতটুকু সাহস সকলের থাকে না। ডাক্তার সাবিনা ইমপ্রেস হলো বটে। সারফরাজ বাসায় এসে পৌঁছলো সকাল 11টার দিকে। দরজার সামনে দুজোড়া জুতো দেখে খানিকটা খটকা লাগলো। কেউ কি এসেছে নাকি? নক করতেই অনিল এসে দরজা খুলে দাঁড়ালো। আপনি এসে গেছেন? কেউ এসেছে অনি? অনি হাসার চেষ্টা করলো। একটু সরে দাঁড়াতেই দেখলো সোফায় বসে আছে ইয়াতিম শিকদার। সারফরাজের টনক নড়ে গেল নিয়াজ শিকদারকে পাশে বসে থাকতে দেখে। চোখ মুখ থেকে ক্লান্তির রেশ সরিয়ে চোয়াল শক্ত করে নিল সে। ঘরে ঢুকতেই অর্নিলা বলে উঠল, দয়া করে কিছু বলবেন না, বাবা বলেছে কিছু না বলতে। আমাদের বাসায় তারা মেহমান। ইয়াতিম শিকদার পায়ের উপর পা তুলে বসলেন। হাতে অর্ধেক বিস্কুট, মুখে বিস্কিট চিবাতে চিবাতে বলছেন, তা কেমন আছো সরফরাজ? ভালো তো?
হ্যাঁ চাচা ভালো, আপনি ভালো আছেন? তীক্ষ্ণ দৃষ্টি ফিরে এসে পড়ল নিয়াজের দিকে। নিয়াজের দৃষ্টি তখন মেঝেতে। অনিলা চায়ের কাপ নিয়ে ঢুকে পড়ল। নিয়াজ ভাইয়ের নাকি বিয়ে ঠিক হয়েছে? সরফরাজ ভুরু কুচকে নিল। কি আহ্লাদ দেখাচ্ছে অনি, আশ্চর্য। এই হারাম সন্তানকে ঘরে ঢুকতে দিয়েই তো ভুল করেছে, আবার ঢোল পিটিয়ে বলছে বিয়ের কথা। ও কি ভুলে গেল ওর সাথে কি হয়েছে? এত সহজ কেন হচ্ছে অনি? ইয়াতিম শিকদার চায়ের কাপ হাতে তুলে নিলেন, বলে উঠলেন, হ্যাঁ পোলা বড় হইছে, বিয়া তো করান লাগবো। মায়া ঠিক করছি ঢাকা শহরেই থাকে, এখানকার স্থানীয় নিয়াজ ছবি দেখা তোর বোন রে। নিয়াজ পকেট থেকে ছবি বের করছে। সরফরাজ চায়ের কাপ তুলে নিল, ভাবছে মাথা যন্ত্রণা কম ছিল না, আরেক যন্ত্রণা এসে হাজির হলো। একটা চায়ের কাপ পারবে তো ঠিক করতে? হেসে বলল, তা চাচা আমাদের ওখানে কি মেয়ের কমতি ছিল নাকি, একদম ঢাকাতে চলে এলেন? কি আর করমু কও, ওখানে ভালো মাইয়া পাওয়া যায় না। সরফরাজ মুখ ফুটে হাসলো। হ্যাঁ, মেয়ে পাওয়া যায় না? তার ছেলের কুকর্ম পুরো মোহনগঞ্জ জানে। এরপর কে মেয়ে বিয়ে দিবে এই ছেলের কাছে? চরিত্রহীন একটা। নিয়াজ ছবি বের করে অর্নিলার দিকে এগিয়ে দিল। এত বছর পর এই প্রথম তাদের দুজনের চোখাচোখি। অর্নিলা খুব করে চাইছে, সহজ থাকতে পারছে না। জানে ফারাজ ভাই পাশেই আছে, ভয়ের কিছু নেই, তবুও অস্থির হয়ে উঠছে। ছবিটা হাত থেকে নিবে কি না ভাবছে। এই নোংরা লোকের হাত থেকে কিছু ছুঁয়ে নিতে ঘৃণা লাগে, মনে হয় নিজেও নোংরা হয়ে যাবে। মিষ্টির প্যাকেট ধরার সময় মনে হচ্ছিল ইচ্ছে করে হাত ছুঁতে চায়। নিয়াজ কি তবে বদলায়নি? তবে সবাই যে বলে। সরফরাজ আচমকা ছবিটা হাত থেকে নিয়ে বলল, দেখি। দেখো বাবা, মাইয়া কেমন, পছন্দ হইল কিনা? সরফরাজ মেয়ের ছবিখানা দেখলো। হ্যাঁ, ভালোই দেখতে, তবে আফসোস হচ্ছে এত ভালো মেয়েটার সাথে এমন বাজে একটা ছেলের বিয়ে হবে, ভাবতেই কেমন লাগছে। অর্নিলা আগ্রহ নিয়ে ছবিখানা দেখলো, বলল, বাহ, খুব সুন্দরী তো নিয়াজ ভাই, আপনাদের বেশ মানাবে। আবারও আহ্লাদি দেখাচ্ছে। সরফরাজের ইচ্ছে করলো উঠে একটা চর বসিয়ে দিক অনির গালে। কানের সামনে ঘ্যান ঘ্যান করছে, মাথাও ভন ভন করছে, রাগ সামলাতে পারছে না সে। আবার হেসে হেসে নিয়াজ ভাই বলে ডাকা। এই ডাকাই সমস্ত কিছুর মূলে। ইয়াতিম শিকদার চায়ের কাপে চুমুক দিয়ে বললে, অনেক খোঁজাখুঁজির পর এই একটা মাইয়া মন মতো পাইছি। ভালো চাচা, মেয়ে দেখতে ভালো, বংশ পরিচয়ও ভালো মনে হচ্ছে। তা আপনাদের বংশের খবর জানে তো? কাটা গায়ে নুনের ছিটা। সরফরাজ তীক্ষ্ণভাবে খোঁচাটা মেরেছে। ইয়াতিম শিকদার হো হো করে হেসে উঠলেন, বললেন, জানি বাপজান জানি, আমগো উপর তোমার রাগ। এখন দেখো, যা হইছে অনেক বছর আগে হইছে, দিন পাল্টাইছে, আমার পোলাও এখন পাল্টাইছে, শুয়োরটা এখন থেকে ভালো হইছে। কি বলেন চাচা, রক্তের দোষ কি এত সহজে বদলে যায়? জানি কার কথা কইতাছো, অনির বাপের কথা তো। দেখো, সব বংশে এমন একটু থাকে। আমাগো সময় আসিল অনির বাপ, আর এখন আমার পোলা, তাও আমারটা সময় থাকতে বদলাইছে। অনির বাবার কথা তুলে যেন খুব একটা ভালো হলো না। কোনো এক ফাঁকে অনি চলে গেল আসর ছেড়ে। ফারাজ ভাই কি তার বাবাকে সত্যি এত অপছন্দ করে? কিন্তু অনি যে তার বাবাকে অনেক ভালোবাসে। বাবা কখনো খারাপ হতে পারে না, তার বাবাও ভালো মানুষ ছিলেন, অনিকে অনেক ভালোবাসত। অথচ তার চাচা কিভাবে তার বাবার নামে বদনাম করছে। অনিলা সহ্যের বাইরে এগুলো। সব মেয়েদের কাছে বাবা মানে একটা শান্তির জায়গা। তার বাবা তার আপনজন। মাকে তো পায়নি সে, বাবাকেই পেয়েছে। সে বাবার নামে খারাপ কথা শোনার ধৈর্য অনির নেই। সরফরাজ চায়ের কাপ রেখে দিল। ইয়াতিম শিকদার বললেন, যা হইছে ভুইলা যাও, আমরাও ভুইলা গেছি। আমার ছেলে বদলাইছে, এখন আমার আর কোনো দুঃখ নাই। এই নাও বিয়ার কার্ড, তোমাকে দাওয়াত দিতে আইছি। তোমার বাপেরও গিয়া দাওয়াত দিয়ে আইছি, তোমারে দাওয়াত দিতে কেবল ঢাকা আইছি, আইসো কিন্তু বিয়াতে। সরফরাজ মাথা নাড়ল। খেয়ে দিয়ে তারা উঠে গেলেন, চলে যাবে। সরফরাজ শুধায়, মোহনগঞ্জ ফিরবেন? না, কিছু কাজ আছে, শহরে থাকবো এখন। তা তোমার ডাক্তারি কেমন চলে? ভালো। সারাদিন মেডিকেলেই থাকো? হ্যাঁ, এটাই তো কাজ। আচ্ছা। বাপ ছেলে চলে যাচ্ছে। ভদ্রতার খাতিরে সরফরাজের জিজ্ঞাসা করা উচিত ছিল কোথায় থাকবেন। কিছু ঠিক না হলে এদিকে থাকতে পারেন, কিন্তু বলল না, কারণ নিয়াজকে তার বিন্দুমাত্র ভরসা নেই। সবাই যাই হোক বলুক না কেন, রক্ত এত তাড়াতাড়ি বদলে যায় না। এদের রক্তে নেশা ছড়িয়ে গেছে, এর থেকে রক্ষা পাওয়া সহজ না। যেতে যেতে মনে হচ্ছিল নিয়াজ আর চোখে অনিকে খুঁজছে। ভালোই হবে এখন অনি না এলে। এই হতচ্ছাড়া মুখে কিছু না বলে চোখ দিয়ে যেন খেয়ে ফেলে। দরজার সামনে দাঁড়িয়ে চাচা ডাকলেন অর্নিলাকে। সরফরাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলল।
কিছুই তার মন মতো হচ্ছে না। অর্নিলা আনমনে রান্নাঘরে কাজ করছে। রান্না বান্না সেই কখন শেষ, এখন ইচ্ছে করে এখানে পড়ে আছে, চুলোটা পরিষ্কার করছে। সারফরাজ দরজার সামনে এসে দাঁড়ালো। অর্নিলা ফিরেও চাইল না, সে এগিয়ে আসছে। মুখে কিছু না বললেও চোখে চোখ যেন অনেক কথা হতো, কিন্তু চোখে চোখ পড়ছে না। সে একসময় তার কাছে এসে দাঁড়ালো। অনির হৃৎপিণ্ড ধকধক করছে, তবুও সে ফিরে তাকালো না, মুখ ভার। সারফরাজ আদুরে কণ্ঠে বলে উঠল, কি হয়েছে অনি? কিছু না। সে হাত ধরার চেষ্টা করলো। অনি এক ঝটকায় হাত সরিয়ে নিল। অবাক হলো বটে, অনি তার মানে রেগে আছে, কিন্তু রেগে থাকার কারণ কি? প্রথমবার ব্যর্থ হলেও দ্বিতীয়বার হলো না। ধপ করে হাতটা ধরে নিল। ছাড়ুন, আমার কাজ আছে। তোর কি মন খারাপ? না, মন খারাপ হবে কেন? তোর কথা শুনে এমনটাই মনে হচ্ছে। কি হয়েছে, রেগে আছিস? দেখি ফের আমার দিকে। থিতুনি ধরে মুখ ফিরালো এদিকে। অনির অশ্রুসিক্ত চাউনি সারফরাজের হৃদয় ক্ষতবিক্ষত করে দিল। সে নিস্তেজ কণ্ঠে বলে উঠল, কি হলো, খাচ্ছিস কেন? আপনি আবার বাবাকে পছন্দ করেন না, তাই না ফারাজ ভাই? না, করি না। এতে তুই কেন কাঁদবি? খাটবো না। না, কেন কাঁদবি? তোকে তো আমার পছন্দ, খুব পছন্দ, ভালো লাগে তোকে, ভালোও তো বাসি। তোর দুঃখ কোথায়? অর্নিলা মাথা নিচু করে নিল। আর কথা বলতে ইচ্ছে করছে না তার। সারফরাজ হাতটা ছেড়ে দিল, কাছে টেনে নিল না, গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোর বাবার চরিত্রে দোষ আছে অনি। সে আমার ফুফুর সাথে কি করেছে আমি ভুলে যাইনি। রক্ত কখনো রক্তকে ছাড়ে না। অর্নিলা চমকে উঠল, বিস্মিত বিমূঢ় হয়ে চেয়ে রইল সারফরাজের দিকে। অবাক কণ্ঠে বলে উঠল, আমার রক্তেও তাহলে দোষ আছে ফারাজ ভাই? আপনি বলছেন আমিও আপনাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে যাব? না, তুই যাবি না। এত সহজে কিভাবে বলছেন যাব না কেন? এনা বললেন রক্ত রক্তকে ভোলে না। আমার শরীরে আমার বাবার রক্ত, আমি তো তার মতোই হব। কি হবে যদি আপনাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে যাই? সারফরাজ রক্তবর্ণ দৃষ্টি ধারণ করলো। অনেক খানিকটা ভয় পেয়ে গেল। গলার তেজ এখন আগের মতো আর নেই। আচমকা তার কোমর হিস্ট্রে টেনে ধরল সারফরাজ। আতকে উঠল অনেক। তার ঘন ঘন নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। সারফরাজ খুব শান্ত গলায় বলল,